বস্তু হচ্ছে আমরা একটা রশির মধ্যে ঝুলায় রেখে দিছি, এটাকে যদি ঘুরাতে চাই, ঠিক আছে, তখন যেটা অ্যাপ্লাই করতে হবে, লেটস সে এই যে এই বাসটাকে আমি ঘুরাইতে চাইতেছি, ওকে, এই যে এই বাসটা এখানে আছে, আমি এই যে এইভাবে করে ঘুরাবো, তাহলে ঘুরানোর জন্য যে জিনিসটা আছে, যে ঘুরানোর জন্য যেটা অ্যাপ্লাই করতেছে আমি, হ্যাঁ বলই, বাট এই বলটাকে আমরা আসলে বল বলি না, আমরা বলি বলের ভ্রামক, ঠিক আছে, বা মোমেন্ট অফ ফোর্স, ঠিক আছে, উইচ ইজ কল্ড টর্ক। মানে এক কথায় বলি টর্ক, বাট অ্যাকচুয়ালি এটা কি মোমেন্ট অফ ফোর্স। কারণ বাসটাকে এভাবে না ধরে যদি আমি এখানে ধরতাম, তখন ঘুরানোর যে ব্যাপারটা সেটা অন্যরকম হইতো, সেম ফোর্স দিতাম বাট হয়তো বা কম স্পিড বা বেশি স্পিডে ঘুরতে পারতো। আবার যদি এক মাথায় ধরে তারপরে ঘুরাই, তখন আবার কিন্তু কাহিনীটা কি ডিফারেন্ট, বুঝতে পারতেছি। তার মানে ম্যাচটা কত ডিস্টেন্সে অবস্থান করতেছে, অর্থাৎ আর প্লে ইজ এ ভাইটাল রোল হেয়ার, ঠিক আছে, আর এর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। তো ধরে নিতেছি যে এই জিনিসটা এইরকম একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, ঠিক আছে, এরকম একটা বৃত্তাকার পথ বা সার্কুলার প্যাথে ঘুরছে, এবং এইটার যে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা হচ্ছে ওমেগা, ঠিক আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি বা রৈখিক বেগ হচ্ছে, সরি কৌণিক বেগ হচ্ছে ওমেগা, আর সামনের দিকে যে রৈখিক বেগ বা লিনিয়ার ভেলোসিটি সেটা হচ্ছে ভি। দুইটাই কিন্তু থাকে, একটা অবজেক্টে দুইটাই থাকে। কিভাবে বুঝি? যেমন ধরো এইরকম একটা সার্কুলার রাস্তা দিয়ে যদি একটা গাড়ি চলতে থাকে, তুমি একটু চিন্তা করো যে গাড়িটা অ্যাট দিস মোমেন্ট কোন দিকে চলতেছে, সামনের দিকে। গাড়িটার চাকা বাঁকা হয়ে থাকে, ঠিক আছে, কিন্তু গাড়ির মাথা কোন দিকে? মাথা কিন্তু সামনের দিকে। তাহলে এই যে মাথা যদি সামনের দিকে থাকে, এই দিক বরাবর যে ভেলোসিটি সেটাই হচ্ছে কি লিনিয়ার ভেলোসিটি ভি। আর আমি যদি ওভারঅল ঘটনাটা দেখি, একদম উপর থেকে দেখবো কি, উপর থেকে দেখবো যে এই যে বৃত্তাকার পথে কোনো কিছু ঘুরতেছে, এই যে এরকম করে, এই যে ওভারঅল উপর থেকে তাকালে যেই ভেলোসিটি বা বৃত্তাকার যে গতিটা দেখবো, সেটার ভেলোসিটি হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। মেকিং সেন্স? আচ্ছা, এখন তাহলে আমাদের এই জায়গায় দুইটা টার্ম পাই, এখানে যেমন মোমেন্টাম ছিল, এই জায়গায় গিয়ে আমার রোটেশনাল অবজেক্টের জন্য আমরা বলবো লিনিয়ার, সরি অ্যাঙ্গুলার মোমেন্টাম। জাস্ট মোমেন্টাম বলতে আমরা লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ বুঝাই, ঠিক আছে, জাস্ট যদি আমি মোমেন্টাম বলি। আর এখানে যখন ঘুরতে থাকবে, তখন এটাকে আমরা বলছি অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। এবং কৌণিক ভরবেগের মান কত, আজকে ভাইয়া কোনো প্রুফ টুফ কিছুই দেখাবো না, আজকে জাস্ট ফর্মুলাস গুলো লিখে যাব। তাহলে বাই ডেফিনেশন কৌণিক ভরবেগটা এরকম করে দাঁড়ায়, দুইভাবে আমরা লিখতে পারি। একটাকে আমরা লিখি এল, কৌণিক ভরবেগ এল ইজ ইকুয়ালস টু আর ক্রস পি। পি কি আবার? লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে। তাহলে এই যে লিনিয়ার মোমেন্টামটা আছে পি, আর এই যে আর বলে যেই ডিস্টেন্সটা আছে সেটাকে আমরা রেডিয়াস ভেক্টর বলতে পারি। তাহলে রেডিয়াস ভেক্টর ক্রস পি, এটা একটা এটা বাই ডেফিনেশন, আর মানে এল হচ্ছে দিস। তবে আমরা আরো একভাবে হচ্ছে চিন্তা করতে পারি এলকে, সেটা কিরকম? ওইটা হচ্ছে, লেটস লুক এট দিস, এই ফর্মুলাগুলোর দিকে একটু তাকাই, ঠিক আছে, এই ফর্মুলাগুলোর দিকে একটু তাকাও তো। দেখো মোমেন্টামের এখানে দুইটা রাশি আছে, একটা ভর ইনটু বেগ, ভর ইনটু বেগ। আচ্ছা, এটাকে যদি আমি একটু ফিলোসফিক্যালি বলি, ফিলোসফিক্যালি মানে এম আসলে কি, এখানে কি রিপ্রেজেন্ট করতেছে, এম আসলো কেন? ফিলোসফিক্যালি বলতে গেলে এম হচ্ছে ম্যাস না বলে রাদার আমরা বলবো এম হচ্ছে আসলে ইনারশিয়া, জড়তা, ঠিক আছে, বস্তুটার জড়তার কোনো একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে এম, আর ভি হচ্ছে ভেলোসিটি বা বেগ, রৈখিক বেগ, তাই তো, ভেলোসিটি বা বেগ, রৈখিক বেগ। তাহলে আমি যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করতে চাই, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রেও আমার এরকম জড়তা রিলেটেড একটা রাশি লাগবে, আর লাগবে ওমেগা, হুইচ ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। লিনিয়ার ক্ষেত্রে লিনিয়ার ভেলোসিটি ইনটু ইনারশিয়া, অ্যাঙ্গুলারের ক্ষেত্রে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু ইনারশিয়া রিপ্রেজেন্ট করবে এরকম কিছু একটা। নাও লেটস টক অ্যাবাউট ইনারশিয়া ফর রোটেশনাল অবজেক্টস। ঘূর্ণনশীল বস্তুর জন্য ইনারশিয়াটা কেমনে কাজ করে? দড়ি, এটা নিলাম। এই যে ধরেন আমাদের কাছে কি আছে, একটা পানির বোতল আছে, জীবনের বোতল, ওকে,
কেউ আহত বা নিহত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। না না না, কোনো কর্তৃপক্ষই দায়ী না, ঠিক আছে, ওকে। বোতলের মালিক এবং বোতল যে ঘুরাচ্ছে সে দায়ী না, যে মরছে সে দায়ী, ঠিক আছে, ডান, ওকে। তাহলে ধরো এটাকে যদি আমি এই যে কম কম রেডিয়াসে ঘুরাই, একটু খেয়াল করো, এই যে কম রেডিয়াসে ঘুরানো শুরু করাও সহজ, এই হাত সুইং করলেই চলে, ঠিক আছে, হাত সুইং করলেই চলে। এবং দেখো আমি যদি ঘুরাতে থাকি এবং এখন আমার ঘুরানো আমি বন্ধ করে দিছি, বাট দেখো মানে থামাও সহজ। বাট আমি যদি রেডিয়াস বাড়াই দেই, এখন দেখে যে ঘুরানো স্টার্ট করাটাও কঠিন, ঠিক আছে। যে আগের বার কি হয়েছিল দেখছো, আমি জাস্ট আঙুল এই যে জাস্ট কবজি সুইং করেই হচ্ছে এটা ঘুরানো শুরু করে দিছি। বাট যদি রেডিয়াস বেড়ে যায় তখন খালি কবজি সুইং করলে দেখো কিছুই হয় না, দেখছেন। সো তখন এই যে আরো বড় রেডিয়াসে পরে না লাগবে, আচ্ছা একটু কমায় ফেলে রেডিয়াস, সো আরো বড় রেডিয়াসে আরো বেশি মোমেন্টাম নিয়ে তারপরে আমার স্টার্ট করা লাগলো। এন্ড স্পিড যদি আমি বাড়াইতে থাকি, এই যে এখন আমি ঘুরানো ছেড়ে দিছি, মানে আমি আর কিছু করতেছি না এখন, ওকে। সো দেখেন এই যে দ্যার ইজ, তাইলে দ্য থিং ইজ, যেটা বুঝাইতে চাইছি, দেখো ম্যাথস কিন্তু দুই ক্ষেত্রেই সেম ছিল, বাট প্রথম ক্ষেত্রে কিন্তু আমার ইনার্শিয়া বা জড়তা অনেক কম ছিল। এই যে আঙুল দিয়ে টোকা দিয়ে হচ্ছে ঘুরানো স্টার্ট করা যায়, আবার ধরো থামানো সহজ, এই যে থামায় ফেললাম। বাট পরের ক্ষেত্রে যখন রেডিয়াস বেড়ে গেছে তখন এই যে ঘুরানো শুরু করাও কঠিন, এই যে এমনি করলে কিছুই হচ্ছে না। তো ঘুরানোর জন্য আমার হাতটা সুইং করে তারপরে অনেক মোমেন্টাম নিয়ে দেন ঘুরানো স্টার্ট করা লাগে। আবার থামানো অনেক বেশি কঠিন, এই যে থামানোর জন্য অনেক কাহিনী করে থামানো লাগে। তার মানে জড়তা বা ইনার্শিয়া শুধু ম্যাসের উপর এক্ষেত্রে ডিপেন্ড করতেছে না, আরও একটা ফ্যাক্টর আছে, সেটা কে? রেডিয়াস। মেকিং সেন্স? এই যে ব্যাপারটা, তাহলে জড়তার ক্ষেত্রে ঘূর্ণনশীল বস্তুর জড়তাকে জাস্ট ম্যাস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি না, এবং তখন ওই জড়তাকে আমরা জাস্ট জড়তা বলবো না, রাদার বলবো জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া। তখন কি বলি? মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে যেটা লিনিয়ার সেটা জাস্ট ইনার্শিয়া, বা যেটা অ্যাঙ্গুলার সেটার ক্ষেত্রে আমরা বলবো হোয়াট এভার দ্য থিং ইজ, সেটাকে আমরা বলবো মোমেন্ট অফ ইনার্শিয়া। তো আমি জড়তার ভ্রামক, তবে এই জিনিসটাকে সহজে মনে রাখার জন্য আমরা একটা লোকাল নাম বা ডাক নাম দিতে পারি। এটার ডাক নাম বলতে পারি অ্যাঙ্গুলার ম্যাস। সব কিছুর সামনে অ্যাঙ্গুলার, তাহলে ভরের সামনেও কি অ্যাঙ্গুলার ম্যাস। এবং এটা কত? এটা আমরা আই দিয়ে প্রকাশ করি। অ্যান্ড সো এল ইজ ইকুয়ালস টু আই ওমেগা। এল ইজ ইকুয়ালস টু আই ওমেগা। আচ্ছা, এবার লেটস টক অ্যাবাউট ফোর্স বা বল। তাহলে কোনো কিছু গতিশীল করার জন্য যেটা অ্যাপ্লাই করতেছিলাম সেটা বল, আর যদি ঘূর্ণনশীল করতে চাই তখন যেটা অ্যাপ্লাই করি তখন সেটাকে আমরা বলি বলের ভ্রামক। ঠিক আছে, সেটাকে আমরা বলছি বলের ভ্রামক বা মোমেন্ট অফ ফোর্স। মোমেন্ট অফ ফোর্স। তাহলে বুঝতে পারতেছি অ্যাঙ্গুলার জিনিসের রাশিগুলোকে আমরা মোমেন্ট অফ দিয়ে প্রকাশ করতেছি, মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ফোর্স, ঠিক আছে। সো বলের ভ্রামকের যে কনসেপ্টটা, এটাকে আমরা এক কথায় বলি টর্ক। ঠিক আছে, বাংলাও টর্ক। তাহলে টর্ক আমরা এক্সপ্রেস করি টাউ দিয়ে। হ্যাঁ, বাই ডেফিনেশন টর্ক মানেও হচ্ছে আর ক্রস এফ। বাই ডেফিনেশন টর্ক মানে কি? আর ক্রস এফ। আর কি ভাইয়া? এফ কি ভাইয়া? সো আর আর এফ হচ্ছে জিনিসটা এরকম, ধরো এই যে এগেইন বাঁশ, ঠিক আছে, এই বাঁশকে যদি আমি ঘুরাতে চাই তখন এইখান দিয়ে এই যে ধাক্কা দিলেই জিনিসটা ঘুরবে, রাইট? এই যে এখান দিয়ে ধাক্কা দিতে হবে। সো দ্য ফোর্স আই এম অ্যাপ্লাইং, দ্যাটস এফ। আর কত দূরে বলটা প্রয়োগ করতেছি সেটা কি? আর। দেখো এখানে যদি হালকা টোকা দেই, ধরো খুব ইজিভাবে ধরলাম, জাস্ট কোনো রকমে ঝুলায় রাখছি, ওকে, আমি এখানে টোকা দিলে, হালকা টোকা দিলেই দেখো মুভ করা শুরু করে। বাট এই সেম পরিমাণ ফোর্স যদি আমি এখানে যদি দেই, এখানে দিলে দেখো মানে খুব একটা ইফেক্ট নাই। আবার এখানে দিয়ে দেখো হালকা জাস্ট টোকা দিলেই কাজ করতেছে, মুভ করা শুরু করতেছে।
এখানে যদি আমি সেম জিনিসটা করি কিছুই হয় না, তাহলে আর কমে যাইতেছে, সেম ফোর্স বাট টর্ক কম। কি কম? টর্ক কম। তাহলে টর্ক বাই ডেফিনেশন হচ্ছে দিস আর ক্রস এফ। বাট আমরা আরো একভাবে ওই যে নিউটনের সেকেন্ড ল অনুসারে বলতে পারি, এটা যেমন নিউটন সেকেন্ড ল থেকে পাইছি এফ ইজিক্যালস টু ma, এখানেও কিন্তু তোমার দুইটা রাশি ছিল, একটা কি বলতো অ্যাক্সেলারেশন, আর আরেকটা ছিল কি রিপ্রেজেন্টেশন অফ ইনারশিয়া, সামথিং রিলেটেড টু ইনারশিয়া, লিনিয়ারের জন্য জাস্ট ম্যাস। তাহলে এখানেও উই নিড সামথিং অফ ইনারশিয়া অ্যান্ড দ্য অ্যাক্সেলারেশন। ঠিক আছে, অ্যান্ড ইনারশিয়া রিপ্রেজেন্ট করেছি কি দিয়ে? মোমেন্ট অফ ইনারশিয়া আই দিয়ে, সো আই আলফা। ঠিক আছে, এইগুলো বইয়ের যে মানে বইয়ে যেভাবে আছে এই রিপ্রেজেন্টেশনগুলো বা বইয়ে যে সিরিয়ালটা আছে, আই ডোন্ট লাইক দ্যাট সিরিয়ালটা আমার পছন্দ না। তার কারণ হচ্ছে বইয়ে ফার্স্টে ইনার্শিয়া নিয়ে কথাবার্তা বলা শুরু করছে, জড়তার ভ্রামক কি, তারপরে এল, তারপরে টি আসছে। বাট দ্য থিং ইজ যে আই কেন কাজে লাগবে সেটা যদি আমরা আগে জানতে পারি, জাস্ট লাইক দিস, যে আই লাগবে কেন, তখন জিনিসটা ফিলস বেটার। এই জন্য ভাইয়া আগে ফর্মুলাগুলো লিখলাম, তারপরে আই নিয়ে আলোচনা করা যাবে। তাহলে ভাই আই কত আসলে, আইটা আসলে কত? নাও উই ক্যান টক অ্যাবাউট আই আসলে কত। ধরো ফর দিস সিনারিও, এই সিনারিওতে আমরা এই অবজেক্টের এনার্জি কত তোমাকে জিজ্ঞেস করলাম। হোয়াটস দ্য এনার্জি অফ দিস অবজেক্ট? যে পয়েন্ট ম্যাস, ছোট্ট বিন্দু বস্তু আছে, সেটার এনার্জি কত? তো এক ধরনের এনার্জি আছে ধরে নিতেছি। কি ধরনের এনার্জি? সেটার নাম কি? কাইনেটিক এনার্জি বা গতি শক্তি আছে এটার। ঠিক আছে, গতি শক্তি। এখন ধরো একজন বলল যে ভাই গতিশক্তি কত, সবাই জানি গতিশক্তি কত, ইকে কত হওয়া উচিত? হাফ mv²। ঠিক আছে, ধরো আরেক দল যদি বলো যে ভাইয়া না, জিনিসটা ঘুরতেছে, ওই যে জাস্ট লাইক দিস, তুমি গাড়ির ভেতরে বসে আছো, তাহলে তোমার কাছে জাস্ট গতি হচ্ছে কি ভি, বাট আমি উপর থেকে দেখতেছি, আমার জন্য তোমার যে ভেলোসিটি সেটা কি? রোটেশনাল ভেলোসিটি এবং রোটেশনাল মোশন। এবং আমি তোমাকে বললাম আচ্ছা ঠিক আছে, আমি তো তাইলে আর mv² দিয়ে হিসাব করব না, রাদার আমি রোটেশনাল কাইনেটিক এনার্জি বের করব। ঠিক আছে, রোটেশনাল কাইনেটিক এনার্জি, এবং সেটা শুড বি, এখানে যেরকম আমরা এম কে আই দিয়ে রিপ্লেস করছি আর ভি কে ওমেগা দিয়ে, এখানে যেরকম এম কে আই দিয়ে রিপ্লেস করছি আর এক্সেলারেশন এ যেটা ছিল সেটাকে কি দিয়ে? আলফা দিয়ে। তাহলে ওখানেও এম কে আমরা আই দিয়ে রিপ্লেস করব আর ভি কে কি দিয়ে? ওমেগা দিয়ে। অ্যান্ড থিওরিটিক্যালি অবশ্যই কোনো বস্তুর শক্তি সমান, তুমি সেটা অ্যাঙ্গুলার দিয়ে হিসাব করো নাকি লিনিয়ার দিয়ে হিসাব করো, অ্যামাউন্ট অফ এনার্জি অবশ্যই কি হইতে হবে? সমান হতে হবে। যে ওই বস্তুর মধ্যে 500 জুল এনার্জি আছে, মানে এই 500 জুল তুমি লিনিয়ার দিয়ে ক্যালকুলেট করলেও ইট হ্যাজ টু বি 500, তুমি অ্যাঙ্গুলার মোশন দিয়ে হিসাব করলেও ইট হ্যাজ টু বি 500। তার মানে আমরা বলতে পারি না যে এখানে যে আমরা দুইটা আলাদা আলাদা উপায়ে এনার্জি ক্যালকুলেট করলাম, আসলে ওই দুইটা কি সমান, মানে হাফ mv² আর হাফ i ওমেগা² বাই ডিফল্ট সমান। ইফ দ্যাট হ্যাপেন্স তাহলে হাফ হাফ কাটাকাটি চলে যাচ্ছে। আবারও বলি, এই যে সমান লিখতেছি কার জন্য? সব সময় যে সমান তা না, এইটা জাস্ট পয়েন্ট ম্যাসের জন্য, বিন্দু ভর, পয়েন্ট ম্যাস বা বিন্দু ভরের জন্য প্রযোজ্য। মনে থাকবে জিনিসটা, পয়েন্ট ম্যাস বা বিন্দু ভরের জন্য প্রযোজ্য। আচ্ছা, তাহলে বিন্দু ভর যদি হয়, এখান থেকে এম লিখলাম, ভি মানে কি বলো তো ভাইয়াকে? ডু ইউ রিমেম্বার দ্য ফর্মুলা যে ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর? আচ্ছা, তাহলে এখানে আমরা ওমেগা² লিখে দিতে পারি, আর এখানে থাকছে আই ওমেগা², সো ওমেগা² গন। ফাইনালি আই মানে কি পাচ্ছি? mr²। দিস ইজ মোমেন্ট অফ ইনারশিয়া। এই হচ্ছে আমার জড়তার ভ্রামক। কার জন্য? বিন্দু বস্তুর জন্য, পয়েন্ট ম্যাস এর জন্য। তাহলে কোনটা কি? আর হচ্ছে আমরা রেডিয়াস তো বলি, রেডিয়াস বা ব্যাসার্ধ, তবে রেডিয়াস বা ব্যাসার্ধ বললে ইটস মিসলিডিং।
ধরো তোমাকে বললাম যে আমি একটা ফুটবলকে রশি দিয়ে বেঁধে ঘুরাইতেছো, রেডিয়াস এত, কিসের রেডিয়াস এটা? ফুটবলের রেডিয়াস নাকি রশির মানে যেই পথে ঘুরাইতেছো সেটার রেডিয়াস? সো রেডিয়াস না বলে উই শুড বেটার ইউজ দ্য টার্ম ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। ঠিক আছে, ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, সেন্টার অর এক্সিস, কেন্দ্র বা অক্ষ থেকে দূরত্ব, কেন্দ্র বা অক্ষ থেকে দূরত্ব। অক্ষ কেন বলতেছি, ম্যাস এটা তো এম ভর, অক্ষ কেন? অক্ষ কেন তার কারণ হচ্ছে ধরো আমি এবার এই যে ধরো এই যে অয়নকে মাইট দিলাম, একটা মোবাইলটা বাড়ি দিয়ে ভাঙ্গা ফেলতে ইচ্ছা করতেছে। হ্যাঁ, মা ফোন দিলে তুমি স্ক্রল কি করতেছো? আন্টি প্যারাগ্রাফ লিখে পাঠাইছে। তুমি আমাকে কি মনে হয় আমি স্ক্রিন দেখে বুঝি না? তোমার মেসেজ দেখানো লাগবে, তুমি লিখতেছো না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওগুলা চ্যাট জিপিটি। শোনেন, এক্সিস কি জিনিস? এক্সিস হচ্ছে ধরো আমি যদি এখন মানে লেটস সে এটার মধ্যে রশি বেঁধে এমনি করে ঘুরাইতেছি, ঠিক আছে? এটার জন্য তার কেন্দ্র না, এটা তো কি একটা অক্ষকে কেন্দ্র করে এমনি করে ঘুরবে, ঠিক আছে? এটার জন্য বলি এক্সিস, অথবা জাস্ট এটাই এমনি করে ঘুরাইতেছি, তাহলে এটার কি কেন্দ্র আছে? না, এটার কি আছে? এই মাঝখান বরাবর কি আছে? একটা লম্বা লাইন, সেটাকে কেন্দ্র করে ঘুরতেছে। ওই লাইন হলেই আমরা জিনিসটাকে কি বলি? অক্ষ বলি বা এক্সিস বলি, ঠিক আছে? সো সেন্টার বা এক্সিস থেকে ডিস্টেন্স। তাহলে এম আর স্কোয়ার তো গেল, এবং কার জন্য গেল? এটা শুধুমাত্র বিন্দু বস্তু বা পয়েন্ট ম্যাসের জন্য গেল। আচ্ছা, তাহলে এবার এরপরে এই যে এখানে চলে আসবো, অর্থাৎ এগুলো সব রেখে এই যে নিচে আমরা রিজিড বডির জন্য কি হবে সেটা একটু জানতে চাই। রিজিড বডি বা বিস্তৃত বস্তু মানে কিছুক্ষণ আগে পয়েন্ট ম্যাসের কথা বললাম, পয়েন্ট ম্যাস একটা বিন্দু যদি থাকে ওটা ঘুরালে এরকম, কিন্তু পয়েন্ট ম্যাস না হয়ে ধরো এটাকে যদি আমি ঘুরাই এখন, তখন কিন্তু কাহিনী ডিফারেন্ট। যেমন এই যে এটাকে এভাবে করে ঘুরাইলাম, কেন কাহিনী ডিফারেন্ট? আগে দেখো কেন্দ্র থেকে এক্সিস থেকে একটা বিন্দুতে ম্যাস ছিল, এখন যখন আমি এইরকম একটা বড় বস্তু ঘুরাচ্ছি, এই বড় বস্তুর কিন্তু এই জায়গায় একটা ম্যাস আছে। ধরো আর কি যে এই বরাবর মানে এতটুকু যদি কেটে ফেলি, এইটুকুর একটা আলাদা ম্যাস আছে না? এবং এইটুকুর ডিস্টেন্স কি কম, আবার এতটুকু স্লাইস করে কাটলাম, এটুকুর একটা ম্যাস আছে, এটার ডিস্টেন্স কি আবার বেশি। আবার এটার ভেতরে যে মার্কারগুলো আছে সেগুলো নিচে পড়ে আছে, তাহলে নিচের ম্যাস কি আবার বেশি, এবং ডিস্টেন্সও কি বেশি। তাহলে বিস্তৃত বস্তুতে আসলে একটা ম্যাস থাকে না, এখানে কি আছে? অনেকগুলো ডিস্টেন্স, অনেকগুলো ম্যাস, ঠিক আছে? অনেকগুলো ডিস্টেন্স, অনেকগুলো ম্যাস। সো হোয়াট ক্যান উই ডু? তাহলে চলেন দেখি। ধরো তোমার কাছে এই হলো আমাদের একটা রিজিড বডি অ্যামিবা, ওকে, এবং এইটা এইরকম একটা এক্সিসের আশেপাশে এক্সিসকে কেন্দ্র করে এইভাবে করে ঘুরতেছে, বুঝছে? সো এই জায়গায় ধরো এখানে একটা ম্যাস আছে, পয়েন্ট ম্যাস বা বিন্দু ভর, এখানে পয়েন্ট ম্যাস আছে, এখানে আছে। ধরে নাও আর কি যে এই 6-7টা বিন্দু মিলে আমার এই অবজেক্টটা হচ্ছে গঠিত, ঠিক আছে? এই 6-7টা আলাদা আলাদা বিন্দু মিলে হচ্ছে আমার যে অবজেক্টটা আছে সেটা গঠিত আছে। এখন একটু চিন্তা করে দেখো যে এই সবগুলো তো ঘুরলে তো সব একসাথে ঘুরবে, তাহলে এটার একটা আলাদা ডিস্টেন্স আছে, এটার একটা আলাদা ডিস্টেন্স, এটার আলাদা, এটার আলাদা, ওই যে ওই মাথারটার জন্য আলাদা, এটার জন্য আলাদা, এটার জন্য আলাদা, এটার জন্য আলাদা, মানে প্রত্যেকটা বিন্দুর জন্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার বা ডিস্টেন্স ফ্রম দ্য এক্সিস আলাদা। এমনও হতে পারে ম্যাসও আলাদা, প্রত্যেকটা যে ছোট ছোট ম্যাস আছে সেগুলোও আলাদা। তাহলে লেটস সে এই একটা বস্তু আছে, একটা বস্তুর জন্য M1 R1 স্কয়ার হলো,
এই বিন্দুটার জন্য হয়তো বা m2r2 স্কোয়ার হলো, এই বিন্দুটার জন্য হয়তো m3r3 স্কোয়ার হলো, অ্যান্ড সো অন। প্রতিটা বিন্দুর জন্য তাহলে কি আমার মোমেন্ট অফ ইনার্শিয়া আলাদা আলাদা। তাহলে আমি টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া কত বলবো? মোমেন্ট অফ ইনার্শিয়া হবে ওই যে সামেশন অফ অল দ্য ইনার্শিয়া অ্যাকচুয়ালি, ঠিক আছে? দ্যাট ইজ আমরা যদি I1 বলি I1 প্লাস I2 প্লাস I3 প্লাস ডট 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 অ্যান্ড সো অন। এটা জাস্ট কনসেপ্ট, ম্যাথমেটিক্যালি দরকার নাই, বাট জাস্ট কনসেপ্ট, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। সো হোয়াট ইফ আমি কোনো, এটা তো বিষম মানে রিজিড বডি, কোনো ঠিক ঠিকানা নেই আর কি, নন ইউনিফর্ম বডি, এটা একটা ইউনিফর্ম বডির জন্য আমরা ইন্টিগ্রেশন করে বের করি। ইউনিফর্ম বডির জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কি দিয়ে বের করি? ইন্টিগ্রেশন। ফর এক্সাম্পল তোমাদের বইয়ে কয়েকটা অবজেক্টের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন দেখানো আছে। তার মধ্যে একদম শুরুতেই যেটা, সেটা হচ্ছে ইংলিশে বলা থাকে থিন রড, বাংলায় কি পাতলা দণ্ড, ঠিক আছে? একটি পাতলা দণ্ড যেটার সেন্টার মানে রোটেশনাল এক্সিস হচ্ছে সেন্টার অফ ম্যাস বা ভর কেন্দ্র দিয়ে যাচ্ছে, ঠিক আছে? এক্সিস গোয়িং থ্রু দ্য সেন্টার অফ ম্যাস অফ এ থিন রোটেটিং রড। এইটা এভাবে করে ঘুরছে, এবং এই যে রড আছে সেটার ম্যাস হচ্ছে m, রড যে আছে সেটার টোটাল লেন্থ হচ্ছে l। তাহলে হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া ফর দিস? অথবা আমাদের জন্য আছে আরেকটা সিচুয়েশন, সেটা হচ্ছে একটা থিন রড, বাট এক্সিস হচ্ছে অ্যাট দ্য এজ অফ দ্য রড, এজ অফ দ্য রড। তার মানে একটা লম্বা দণ্ড যেটার ম্যাস বা ভর হচ্ছে m এবং এটার লেন্থ হচ্ছে l। তাহলে বের করতে হবে যে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত। একটা পাতলা লম্বা রড, এর এক প্রান্ত দিয়ে অক্ষ যাচ্ছে, এভাবে করে ঘুরতেছে জিনিসটা। তাহলে এইটাই হচ্ছে কিরকম, প্রথম যেটা বলা হয়েছে সেটার জন্য এটা এরকম, এই যে এইরকম করে ঘুরতেছে সেন্টার অফ এক্সিস, মানে এক্সিস কোথায়? সেন্টার অফ ম্যাসে, ঠিক আছে? এই যে সেন্টার অফ ম্যাস কেউ ঘুরাইতে পারো এমনি, তাহলে সে ঘুরাইতে মানে তাকে হচ্ছে দায়িত্ব দিব, এমনি করে ঘুরতেছে। এটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? আবার কেউ যদি এই মাথায় ধরে ঘুরাও তখন মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? বুঝতে পারছেন? অর্থাৎ এইভাবে যদি ঘুরাও, ওই যে অ্যাট দ্য এজ, এই যে এমনি করে যদি ঘুরতে থাকে, সামথিং লাইক দিস, বুঝছেন? কার যে মাথা ভাঙে আজকে। তাহলে দুইটার জন্য কত? আচ্ছা, হোয়াট ডু ইউ থিঙ্ক, কোনটার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হবে, কোনটারটা কম হবে? এজে থাকলে বেশি হবে, শিওর? কেউ কি ডিসএগ্রি করো? তাহলে সে বাঁশ নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারো। এক্স্যাক্টলি, এজে থাকলে কষ্ট হবে বেশি জিনিসটা তুলতে, ঠিক আছে? তার মানে মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি। আর যদি এখানে থাকে তখন মোমেন্ট অফ ইনার্শিয়া কম। এটাও সিম্পলি জাস্ট ঘোরানো যায়, বাট যদি এজে ধরো তখন কিন্তু অত সিম্পলি ঘোরানো যাবে না, বা তুমি এমনি ধরে রাখতে গেলেও দেখবা হাতে ব্যথা হয়ে যাইতেছে। হচ্ছে যে ম্যাচটা তো ইমব্যালেন্সড, এখানে থাকলে ব্যালেন্স, জাস্ট রেখে দিলেই চলে। বুঝছি? না বুঝলেও নাই, কিছু করার নাই, এটাই ফিজিক্স। সো আই কত? এটার জন্য আই আমরা লিখি 1/12 ml স্কয়ার, আর এটার জন্য আই আমরা লিখি 1/3 ml স্কয়ার, ঠিক আছে? 1/12 ইন্টিগ্রেশন করে করতে হয়, ইন্টিগ্রেশন দেখাইতেছি না আপাতত, ঠিক আছে? দেখাই দিব না, ওই যে থার্সডে আইসেন ওদিন হচ্ছে দেখাবো, ওদিন অ্যাপ্লিকেশন, ঠিক আছে? ইমপ্লিমেন্টেশন, প্রুফ যা আছে সব ওই দিন। তাহলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করলাম? আজকে আসলে তোমাকে একটা ওভারঅল আইডিয়া দিলাম যে অ্যাঙ্গুলার ডাইনামিক্স কিভাবে কাজ করে, অর্থাৎ অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে কি কি জিনিস আমাকে কনসিডারেশনে নিতে হয়, এবং সবচেয়ে মানে ওয়ান অফ দি ইম্পর্টেন্ট থিং ইজ মোমেন্ট অফ ইনার্শিয়াটা বুঝা। আশা করি ইউ গট দ্য ফিলিং যে মোমেন্ট অফ ইনার্শিয়া দরকার কেন ডিরেক্ট ম্যাথ দিয়ে কাজ করতেছি না, এবং কেন আমরা অন্য কিছু নিতেছি, বুঝতে পারতেছি? ওকে, সো আজকে এই পর্যন্তই থাকবে। হোপফুলি থার্সডেতে আমরা ইনশাল্লাহ চ্যাপ্টার শেষ করে ফেলবো আর কি, ঠিক আছে? আল্লাহ হাফিজ।